হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাস্টারদের ক্লাসরুম। আজকের উপস্থাপনায় আমরা আলোচনা করব সহজ পাঠ বইটি নিয়ে, এবং এই সহজ পাঠ বইটি থেকে ইন্টারভিউতে ধরতে পারে এরকম গুরুত্বপূর্ণ 30টি প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব। তো প্রশ্ন উত্তর পর্বে যাওয়ার আগে আমরা এই সহজ পাঠ বইটি সম্পর্কে খুব সংক্ষেপে একটু জেনে নেব। দেখো, সহজ পাঠ বইটার টোটাল 4টে খণ্ড, এবং এই 4টে খণ্ডের মধ্যে প্রথম দুটো খণ্ড আমাদের প্রাথমিকে পড়ানো হয়। 1-এ পড়ানো হয় প্রথম খণ্ড, আর 2-তে পড়ানো হয় দ্বিতীয় খণ্ড। সহজ পাঠ বইটা রচনা করেছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, এবং এটা প্রকাশিত হয়েছিল 1930 সালে, যেটা বিশ্বভারতী প্রেস বা শান্তিনিকেতন প্রেস দিয়ে প্রকাশিত হয়েছিল। এই সহজ পাঠ বইয়ে যে সাদা কালো ছবিগুলো আমরা দেখি, এই সাদা কালো ছবিগুলো কিন্তু লিনোকার্ট ছবি। এই লিনোকার্ট ছবিগুলো এঁকেছিলেন শিল্পী নন্দলাল বসু। এতক্ষণ ধরে আমরা সহজ পাঠের যে সংক্ষিপ্ত বিবরণ শুনলাম, সেই বিবরণটি এখানে লিখিত আকারে আমি উপস্থাপনে রেখেছি। তো এখান থেকে যে প্রথম প্রশ্নটা ইন্টারভিউতে আমাদের হতে পারে সেটি হলো যে সহজ পাঠ, এই সহজ পাঠ বইটি কি এই সম্পর্কে বলুন। তাহলে কি বলবে যে সহজ পাঠ হলো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটি অনন্য প্রাথমিক বাংলা পাঠ্য বই, যা মূলত শিশুদের ভাষা শিক্ষার সহজ ও আনন্দময় মাধ্যম হিসেবে পরিচিত। দ্বিতীয় যে প্রশ্নটা হতে পারে যে সহজ পাঠের দুটো বৈশিষ্ট্য বলুন। তো আমি এখানে তোমাদের সুবিধার জন্য 3টে বৈশিষ্ট্য দিয়ে দিয়েছি। প্রথম যে বৈশিষ্ট্য সেটা হলো যে শিশুদের সহজে বাংলা বর্ণমালা ও শব্দ শেখানোর জন্য এটি সহজ গদ্য ও পদ্যের মিশেলে রচিত। এর ছন্দময় লাইনগুলো শিশুদের মনে রাখা সহজ হয়। দ্বিতীয়টা কি, বইটির অন্যতম আকর্ষণ হলো শিল্পী নন্দলাল বসুর আঁকা অসাধারণ সব লিনোকার্ট ছবি। এই লিনোকার্ট ছবি সম্পর্কে পরে আলোচনা করব, যা পাঠ্য বিষয়কে আরও প্রাণবন্ত করে তোলে। নেক্সট, এখানে পাঠ্য বিষয় স্পেলিংটা একটু মিস্টেক আছে, পাঠ্য বিষয়। 3 নম্বর বৈশিষ্ট্য, গ্রামীণ বাংলার প্রকৃতি, ঋতুচক্র এবং সাধারণ মানুষের সহজ জীবনযাত্রা এই বইয়ের অন্যতম প্রধান পাঠ্য বিষয়। তাহলে আমরা এই 3টে বৈশিষ্ট্য এখান থেকে পেলাম। নেক্সট যে প্রশ্নটা হতে পারে সেটি হলো শিশুর ভাষাজ্ঞান তৈরিতে সহজ পাঠ বইটির ভূমিকা কী। আমরা কি বলবো যে যুক্তাক্ষর বর্জিত সহজ শব্দ থেকে শুরু করে ধীরে ধীরে জটিল শব্দের দিকে এগিয়ে যাওয়ার মাধ্যমে এটি শিশুদের ভাষাজ্ঞান তৈরি করে। এবার আমরা আগেই বলে দিয়েছি যে সহজ পাঠ বইটা কে অলঙ্করণ করেছিল, শিল্পী নন্দলাল বসু। এবার সহজ পাঠ থেকে যে গুরুত্বপূর্ণ 30টি প্রশ্ন রেখেছি, সেই গুরুত্বপূর্ণ 30টি প্রশ্ন নিয়ে এবার তোমাদের সঙ্গে আলোচনা করব। তা আজকের প্রথম প্রশ্ন, সহজ পাঠ প্রথম ভাগ কে লিখেছেন। দেখো, সহজ পাঠের 4টে ভাগ, তো 4টে ভাগই কিন্তু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। 2 নম্বর প্রশ্ন, সহজ পাঠের অলঙ্করণ কে করেছেন। আমরা সবাই জানি শিল্পী নন্দলাল বসু। নেক্সট, বনে থাকে বাঘ, গাছে থাকে পাখি, এটি কি জাতীয় বাক্য। বর্ণ ও শব্দ গঠনের বাক্য। খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন যে সহজ পাঠ প্রথম ভাগে কতগুলো পার্ট বা লেসন আছে। এখানে কিন্তু 30টা ছোট ছোট পার্ট বা লেসন আছে। পরের প্রশ্ন, সহজ পাঠ বইটিতে মূলত কোন ধরনের ছন্দ ব্যবহার করা হয়েছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তাহলে সহজ পাঠ বইটাতে কোন ধরনের ছন্দ ব্যবহার করা হয়েছে, স্বরবৃত্ত বা দলবৃত্ত ছন্দ। ছড়াকার বা শিশুতোষ ছড়া কি। ছড়াকার বা শিশুতোষ ছড়া হলো শিশুদের বিনোদন ও শিক্ষার উদ্দেশ্যে রচিত সহজ, সরল ও শ্রুতিমধুর ছন্দময় ছোট কবিতা, যা মূলত স্বরবৃত্ত বা দলবৃত্ত ছন্দে রচিত হয়। এতে মজার ছন্দ, অন্তমিল, দ্রুত তাল থাকে, যা শিশুর কল্পনাশক্তি ও ভাষা বিকাশে সাহায্য করে। এই ছড়াগুলো যুগ যুগ ধরে মুখে মুখে প্রচলিত হয়। এবার যদি এখান থেকে প্রশ্ন করে যে ছড়াকার বা শিশুতোষ ছড়া এর যে ছন্দ, সেই মাত্রাটা কত কত, তাহলে 4+4+2 মাত্রার হয়। রবীন্দ্রনাথ ঠাকুরের সহজ পাঠ বইয়ের মোট কয়টি খণ্ড। আগেই বলে দিয়েছি। তাহলে এই বইয়ের মোট 4টি খণ্ড, প্রথম ভাগ, দ্বিতীয় ভাগ, তৃতীয় ভাগ এবং চতুর্থ ভাগ।
সাধারণত প্রথম এবং দ্বিতীয় ভাগ আমাদের প্রাথমিকের শিক্ষা ব্যবস্থায় প্রচলিত রয়েছে। যে বইয়ের ছবিগুলো এঁকেছেন শিল্পী নন্দলাল বসু। এবার সহজ পাঠের এই যে 4টে খণ্ড, সেই 4টে খণ্ড থেকে দুটো প্রশ্ন হতে পারে। তো প্রথম যে প্রশ্নটা হতে পারে যে সহজ পাঠের প্রথম এবং দ্বিতীয় ভাগের গুরুত্ব কী? তাহলে আমরা কি বলবো যে সহজ পাঠের প্রথম এবং দ্বিতীয় ভাগ শিশুদের বাংলা বর্ণ পরিচয়, উচ্চারণ ও শব্দ গঠনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দ্বিতীয় যে প্রশ্নটা হতে পারে সেটা হলো সহজ পাঠের তৃতীয় এবং চতুর্থ ভাগ এর গুরুত্ব কী? তাহলে আমরা বলবো তৃতীয় এবং চতুর্থ ভাগ শিশুদের গল্প, কবিতা, ছড়ার মাধ্যমে বাংলা ভাষা শেখার পরবর্তী ধাপ হিসাবে খুবই গুরুত্বপূর্ণ। রবীন্দ্রনাথ ঠাকুর কেন সহজ পাঠ লিখেছিলেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তাহলে কেন লিখেছিলেন? শিশুদের ভয়মুক্ত পরিবেশে সহজে বর্ণ ও ভাষা শেখাবার জন্য। বইটির অলঙ্করণে কেন শুধুমাত্র কালো সাদা বা সাদা কালো রং ব্যবহার করা হয়েছে? এটাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। তাহলে আমরা কি বলবো? শিশুদের কল্পনা শক্তির বিকাশে এবং লিনোকাট শিল্পের বৈশিষ্ট্যের কারণে। সহজ পাঠ বইতে যতগুলো ছবি আছে সবগুলোই কালো সাদা বা সাদা কালো রঙের করা হয়েছে। শিল্পী নন্দলাল বসুর চিত্রশৈলীকে কি বলা হয়? দেখো, শিল্পী নন্দলাল বসুর চিত্রশৈলীকে লিনোকাট বা উডকাট স্টাইল বলা হয়। নেক্সট, লিনোকাট পদ্ধতি কি? লিনোকাট হলো একটি প্রিন্ট মেকিং বা ছাপচিত্র তৈরির কৌশল, যেখানে লিনোনিয়াম এক ধরনের নরম উপাদান বা অনুরূপ উপাদানকে খোদাই করে একটি ডিজাইন তৈরি করা হয়। তারপরে সেই ডিজাইনের অংশে ইঙ্ক লাগিয়ে মানে কালি লাগিয়ে কাগজে চাপ দিয়ে ছবিটি ছাপা হয়। এটি মূলত একটি রিলিফ প্রিন্টিংয়ের পদ্ধতি, যা কাটছাপ অর্থাৎ উডকাট পদ্ধতির মতোই, কিন্তু লিনোনিয়াম ব্যবহার করার জন্য এক্ষেত্রে কাজটা অনেকটা সহজ হয়। সহজ পাঠ প্রকাশের সময়কাল কত? তাহলে সহজ পাঠ প্রকাশের সময়কাল হলো ইংরাজি 1930 সাল এবং বাংলায় 1337 বঙ্গাব্দ। এটি প্রথম কোন মুদ্রণ সংস্থা থেকে প্রকাশিত হয়? শান্তিনিকেতনের শান্তিনিকেতন প্রেস থেকে জগদানন্দ রায় কর্তৃক প্রকাশিত হয়েছিল। তাহলে এই যে শান্তিনিকেতনের শান্তিনিকেতন প্রেস, এটাকে কিন্তু বিশ্বভারতী প্রেসও বলা হয়। সহজ পাঠ বইটির উৎস কি? রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষার হেরফের এবং শান্তিনিকেতনের আশ্রমিক শিক্ষার প্রতিফলনই হলো এই সহজ পাঠ বইটি। সহজ পাঠের প্রচ্ছদে কোন প্রকৃতির রূপ তুলে ধরা হয়েছে? গ্রাম্য প্রকৃতির সহজ সরল রূপ। সহজ পাঠের প্রচ্ছদে কোন ঋতুর প্রভাব সবথেকে বেশি? বর্ষা, শরৎ, শীত ঋতুর প্রভাব সবথেকে বেশি। সহজ পাঠ কেন বর্ণ পরিচয় থেকে আলাদা? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তাহলে আমরা কি বলবো? সহজ পাঠ কেন বর্ণ পরিচয় থেকে আলাদা? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় শব্দ গঠন আগে শিখিয়েছিলেন, কিন্তু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ছন্দ ও ছবির মাধ্যমে শব্দ শেখাতে চেয়েছেন। সহজ পাঠ পড়ানোর সময় আপনি কিভাবে একটি শিশুকে নদী বোঝাবেন? চারপাশের নদী বা জলের আধারের উদাহরণ এবং আমাদের ছোট নদী এই কবিতার মাধ্যমে। সহজ পাঠে লিঙ্গ শেখানোর কোনো উদাহরণ আছে? আমাদের উত্তর হবে কি? হ্যাঁ, আছে। যেমন, ছোট খোকা বলে অ আ। এই লাইনটার মাধ্যমে আমরা পুংলিঙ্গ সম্পর্কে জানতে পারি, এবং ছোট খুকি বলে এ ওই। এই লাইনটার মাধ্যমে আমরা স্ত্রীলিঙ্গ সম্পর্কে জানতে পারি। সহজ পাঠে কি আধুনিক বানানবিধি মানা হয়েছে? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমাদের উত্তর হবে কি? না, এটি 1930 সালের বই, তাই কিছু বানান বর্তমান একাডেমির বানান থেকে একটু আলাদা। সহজ পাঠ বইটিতে গরু ও স্কুল বানান কিভাবে লেখা আছে? এখানে গরু বানানটা গয়কার রয়রস্যু এবং স্কুল বানানটা রস্বই দন্তুস্বয় হলন কয়রস্যু ল। বইটি কি বর্ণমালা ভিত্তিক নাকি ছন্দ ভিত্তিক? আমরা কি বলবো যে এটি মূলত ছন্দ ও ধ্বনি ভিত্তিক। পাঠ কবিতায় গ্রামীণ অর্থনীতির
কী রূপ ফুটে উঠেছে, মানুষের আদান প্রদান এবং গ্রাম্য মেলার যে পরিবেশ সেটা ফুটে উঠেছে। শিশুদের জন্য এই বইটির প্রাসঙ্গিকতা এখনও কেন আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্নটা কিন্তু ইন্টারভিউয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আমরা কি বলবো? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সহজপাঠ বইটির প্রাসঙ্গিকতা আজও অসীম, কারণ এটি শুধুমাত্র বর্ণমালা শেখার বই নয়, বরং এর ছন্দ, ছবি এবং প্রকৃতির সাথে ভাষার যে মেলবন্ধন, সেই মেলবন্ধন ঘটিয়ে শিশুদের মনস্তত্ত্ব অনুযায়ী তৈরি। সহজপাঠ কি শুধু শিশুদের বই? তাহলে আমরা কি বলবো? যে না, এটি বাংলা ভাষার একটি শৈল্পিক সাহিত্য। কেন শৈল্পিক সাহিত্য? কারণ এখানে এমন এমন বিষয় উপস্থাপন করা আছে, অর্থাৎ লিনো কার্ড ছবি থেকে শুরু করে সহজ সরল শব্দ, তারপর আস্তে আস্তে জটিল শব্দ, যেটা একটা শৈল্পিক সাহিত্যের বৈশিষ্ট্য বহন করে। পাঠদানের সময় সহজপাঠের কোন অংশটি শিশুদের সবচেয়ে প্রিয়? সাধারণত ছড়াগুলো। সহজপাঠ বইটি পড়াতে গেলে আপনার সবচেয়ে বড় চ্যালেঞ্জ কী হবে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তাহলে আমরা কীভাবে বলবো? যে সহজপাঠ বইটি যে সময়ে লেখা, সেই সময়কার সামাজিক প্রেক্ষাপট এবং এখনকার সামাজিক প্রেক্ষাপটের মধ্যে অনেকটা পার্থক্য রয়েছে। ফলে পাঠদানের সময় বাস্তব উদাহরণ সহযোগে ছাত্রছাত্রীদেরকে বোঝানোটা একটা বড় চ্যালেঞ্জ হতে পারে বলে আমি মনে করি। সহজপাঠ বইটি ছোট ছেলেমেয়েরা কেন পড়বে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তাহলে আমরা কি বলবো? ছোট ছেলেমেয়েরা সহজপাঠ পড়বে কারণ এটি সহজ ভাষায় আনন্দের মাধ্যমে বাংলা শেখায়, যা তাদের ভাষার ভিত্তি মজবুত করে। এতে বর্ণ ও শব্দ শেখার পাশাপাশি নৈতিক শিক্ষা ও কল্পনা শক্তির বিকাশ ঘটে। নেক্সট, হাট কবিতাটি কার লেখা? এটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। তোমরা দেখবে এই প্রশ্নটা খুবই ধরে যে হাট কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের সহজপাঠের কোন ভাগ থেকে বা কোন খণ্ড থেকে নেওয়া হয়েছে। এটি কিন্তু সহজপাঠের দ্বিতীয় খণ্ডে রয়েছে। আমাদের ছোট নদী কবিতায় যে নদীটির বর্ণনা আছে তার নাম কি? নদীটির নাম হলো কোপাই নদী। এখান থেকে একটা প্রশ্ন করতে পারে যে এই কোপাই নদীটা কোথায় অবস্থিত? এটি বীরভূমের বোলপুরে অবস্থিত। আশা করি আজকের এই টিউটোরিয়ালটি তোমাদের খুবই উপকার লাগবে এবং ইন্টারভিউতে যদি সহজপাঠ থেকে কোনো প্রশ্ন তোমাদেরকে ধরে তাহলে তোমাদের আর কোনো সমস্যা হবে না। তাহলে সবাই ভালো থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।